2012 সালের। মানব পাচার 2012 সালের। 2 ধারায় সংজ্ঞা। 3 ধারায় মানব পাচার অপরাধ। 4 ধারায় আইন ফৌজদারি কার্য ব্যবহার। 5 ধারায় অতিরাষ্ট্রিক। 6 ধারা মানব পাচারের শাস্তি। সংঘবদ্ধ 7 ধারায়। ষড়যন্ত্র 8 ধারায়। বেআইনি শ্রম 9 ধারায়। অপহরণ 10-এর 1, চুরি 10-এর 2, পতিতাবৃত্তি 10-এর 11। তো পতিতালয় স্থাপন 12। এই যে ধারাগুলো আপনি ভাবে মাথায় নিতে থাকলেন, এখন যদি আসে পতিতালয়, হয়তো অনামিক ব্যক্তি বিদেশ থেকে কিছু মেয়ে নিয়ে আসলো, বা অন্য অঞ্চল থেকে কিছু মেয়ে নিয়ে এসে নিজের গৃহে পতিতালয় স্থাপন করলো, পতিতাবৃত্তির ব্যবসা করা শুরু করলো, শাস্তি কোন ধারায়? তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন, পতিতা করার জন্য নিয়ে এসেছে, তার মানে 11। নিজের ঘরে পতিতালয় স্থাপন করেছে, তার মানে 12। 11 12 এগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন, কিন্তু এটা তো আপনাকে জানতে হবে যে পতিতালয় স্থাপন করা কোন ধারা, আর পতিতাবৃত্তির উদ্দেশ্যে মেয়েদের নিয়ে আসা কোন ধারা। এটা যদি কনফিউশন হয়ে যায়, তাহলে কিন্তু যে কাজের মেয়ের কাছ থেকে একটা নবজাতক শিশুকে নিয়ে গেছে, শাস্তি কোন ধারায়। আপনি 10-এর 2 যদি এটা বুঝতে না পারেন যে 10-এর 2 চুরি, তাহলে কিন্তু আপনার কনফিউশন হয়ে যাবে। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি, যে পরীক্ষা আপনার সামনে, আপনার প্রথম কাজ হলো কোন আইনে কোন ধারা কি আছে, এটা মাথায় নিলেন। সেকেন্ড কাজ হলো আপনি প্রশ্ন ধরতে পারেন কিনা। তারপরে থার্ড কাজ হলো আপনার লেখা কেমন, উপস্থাপন কেমন, এটা মানসম্মত কিনা। এই সবগুলো বিষয় কিনে আগাইতে হবে। প্রতি বছর কিন্তু পড়া যাবে না, প্রতি বছর প্রাইভেট পড়া যাবে না। একটা বছর কষ্ট করেন আপনি, কারণ সবাই পারতেছে, আপনি পারবেন না কেন? আপনি নিজের থেকে একটু রিয়ালাইজ করেন, বোঝেন আপনার করণীয় কি। একটা ভালো রেজাল্ট সত্যি একজন আমাদের মতো অবস্থানে খুবই আনন্দের একটা ব্যাপার। আপনি একটা ভালো রেজাল্ট করতে পারলে একটা র্যাঙ্ক লাগাইতে পারবেন। একটা র্যাঙ্ক লাগাইতে পারলে আজকে আপনি এসআই বলতেছে, কালকে এসআই বলবেন আপনাকে, কালকে আপনাকে সাব ইন্সপেক্টর বলবে, কালকে আপনাকে তদন্তের দায়িত্ব দিবে। আজ কনস্টেবল আছেন, আজকে প্রহরী ডিউটি করতেছেন, কালকে যখন এসআই হবেন, কালকে আপনাকে অন্য দায়িত্ব দিবে, এই দায়িত্ব দিবে না। তাহলে এটা কিন্তু পদোন্নতি ছাড়া সম্ভব না, পদোন্নতি ছাড়া সম্ভব না। কাজেই এটা আপনাকে রিয়েলাইজ করতে হবে, গঠনমূলক চিন্তা করতে হবে, নিজেরটা নিজে রেডি করতে হবে। ধন্যবাদ সবাইকে। আমরা আলোচনা শুরু করব সাইবার সুরক্ষা আইন, যেটা আমরা পড়েছি, এইটুকু রিভাইজ দিয়ে আমরা নতুন আলোচনায় যাব। সাইবার সুরক্ষা আইন 2025, যেটা অধ্যাদেশ হয়েছে, এটা আইন আর বলা যাচ্ছে না, অধ্যাদেশ 25 নম্বর। 21শে মে 2025 গেজেট প্রকাশ হয়েছে। গেজেট প্রকাশের দিন থেকে এটা কার্যকারিতার দিন। ধারা, এরপর আসেন এই সাইবার সুরক্ষা আইনের 2 ধারার সংজ্ঞা। সংজ্ঞা নিয়ে আমরা পরে কম্বাইন ভাবে আলোচনা করব। 3 ধারা আইনের প্রয়োগ। 4 ধারায় অতিরাষ্ট্রিক। এই যে আমি অতিরাষ্ট্রিকের কথা বললাম, আপনার মাথায় আসলো কিনা? অতিরাষ্ট্রিক মানে কি, ধরেন দেশের ভিতরে করিম নামক ব্যক্তি চুরি করেছে, তার বাড়ি মনে করেন চট্টগ্রামে, তিনি চুরি করেছেন তার নিজ জেলার মধ্যে, ঠিক আছে? এটা কি অতিরাষ্ট্রিক? না, এটা অতিরাষ্ট্রিক। অতিরাষ্ট্রিকের প্রথম শর্ত হলো নাগরিক হতে হবে বাংলাদেশী। দ্বিতীয় শর্ত হলো এই অপরাধটা করতে হবে বিদেশে। তৃতীয় শর্ত হলো তার বিচার বাংলাদেশে নিয়ে এসে করতে হবে। অথবা অতিরাষ্ট্রিকের আর একটা বিষয় আছে, যে বাংলাদেশি নাগরিক বাংলাদেশি বসে যদি বাহিরে অপরাধ করে, সেটা অতিরাষ্ট্রিকের একটা পার্ট। অথবা বিদেশে বসে বিদেশি নাগরিক বাংলাদেশে বসে অপরাধ করতে, বাংলাদেশে অপরাধ করলে সেটা অতিরাষ্ট্রিক। মানে অতিরাষ্ট্রিকের বিদেশি নাগরিক অপরাধ করলে অতিরাষ্ট্রিক হয়। সেটা কিভাবে হয়? সেটা হলো যে বিদেশে বসে আপনি বিদেশি নাগরিক বাংলাদেশের ইন্টারনালে কোনো অপরাধ করে ফেলছেন, অভ্যন্তরে কোনো অপরাধ করে ফেলছেন। এজেন্সি করেন 5 ধারায়, পরিচালক নিয়োগ 6 ধারায়, মহাপরিচালক নিয়োগ 6 ধারায়। এখন সাইবার সুরক্ষা পড়তেছেন, আপনাকে দেখতে হবে এই পরিচালক কাদের মধ্যে থেকে নিয়োগ দেওয়া হয়, আমার আপনার মধ্যে থেকে না, অবশ্যই এক্সপার্ট আইটি বিশেষজ্ঞদের মধ্যে থেকে দেওয়া হয়। জনবল নিয়োগ 7 ধারা। ব্লক বা অপসারণ 8 ধারা। ব্লক বা অপসারণ শব্দটা শোনার সাথে সাথে মাথায় আসতে হবে ব্লক বা অপসারণটা কি।
নয় ধারায় বলছে এমার্জেন্সি রেসপন্স টিম। 10 ধারায় ল্যাব। ল্যাবের কাজ কি, এটা আমাদের বুঝতে হবে। 11 ধারা ল্যাবের মান। 12 ধারা কাউন্সিল গঠন। কাউন্সিলের শব্দ যখন মাথায় চলে আসলো, কাউন্সিলের কাজ কি এটা মাথায় রাখতে হবে। কাউন্সিলের কাউন্সিল গঠন করা হয়েছে, এই কাউন্সিলই কারা কারা আছে। আমি মোটামুটি একটা সংক্ষেপে বলছি আপনাদের, যে কাউন্সিলে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি হচ্ছেন চেয়ারম্যান। এরপর আরো 2-3 জন মন্ত্রী আছে। আইসিটি মন্ত্রী আছে, ডাক টেলিযোগাযোগ মন্ত্রী আছে, আইন মন্ত্রী আছে। এই গেল মন্ত্রী পার্ট। এরপরে মুখ্য সচিব আছে, বাংলাদেশের গভর্নর আছে। এরপরে 7-8 জন সচিব আছে। তারপরে কয়েকজন মহাপরিচালক আছে এবং কয়েকজন চেয়ারম্যান আছে। এইভাবে আপনাকে মাথায় নিতে হবে। 13 ধারা হচ্ছে কাউন্সিলের ক্ষমতা। 14 ধারা সভা আহ্বান। 15 ধারা গুরুত্বপূর্ণ রেসপন্স টিম গঠন। গুরুত্বপূর্ণ রেসপন্স টিম মানে কি? এমার্জেন্সি রেসপন্স টিম, এটা হলো সরি, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো। 15 ধারা অনলাইন বা প্রযুক্তি সাইটে যে সমস্ত ডিভাইসগুলো রয়েছে, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্ট আছে, সেগুলো সরকার কর্তৃক ডিক্লেয়ার করেছে, সেগুলোকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো বলে। এগুলো পরিদর্শন কোন ধারা? 16 ধারা। পরিদর্শন কে করবে? পরিদর্শন কি পুলিশ সুপার করবে, না আইজিপি মহোদয় করবে, না মহাপরিচালক করবে? মহাপরিচালক করবে। কোন ধারায়? 16 ধারায়। মহাপরিচালক এই পরিদর্শন করে কাকে জানাবে? আপনাকে পড়া পড়তে হবে, গঠনমূলক পড়া পড়তে হবে। খালি ধারা পড়ে যাচ্ছেন, ধারা পড়ে যাচ্ছেন। আমরা কিন্তু অনেক সময় চিন্তা করি কে কত ভালো পড়ায়, এরকম চিন্তা কিন্তু আমরা করি। কিন্তু আমার প্রশ্ন কিন্তু ওই জায়গা না। আমার প্রশ্ন হলো যে আপনি কি পড়লেন সেটা প্রশ্ন। আপনি কি বুঝলেন? আমি খুব ইজি অ্যাঙ্গেলে কথা পছন্দ করি, যে আমি যদি আমি যদি আপনাকে শিখাইতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? হ্যাঁ, তর্কের ক্ষেত্রে ধরে নিলাম যে সবার তো বিচক্ষণতা একরকম না, তবে চেষ্টা করলে কিন্তু সম্ভব। চেষ্টা করলে কিন্তু সম্ভব। তাহলে আপনি যদি একটার মধ্যে ইন হন, দেখেন কি অবস্থা। কোন, আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, আমার মধ্যে গোপনীয়তা আমি কোনো জায়গায় রাখি না, আপনাদের সুবিধার্থে, যে কোন অ্যাঙ্গেলে বলে কি হয়। যেমন ধরেন, আপনি শুধু চিন্তা করবেন যে, যদি এমসিকিউর চিন্তা করেন তাহলে চিন্তা করবেন যে, ধরেন আমরা কোন ধারা বলতেছি? 16 ধারা, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো পরিদর্শন। আপনি চিন্তা করবেন এই গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো এই 16 ধারা থেকে কি আসবে, কি এমসিকিউ আসবে। এটা আসতে পারে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো পরিদর্শন কোন ধারায়, এরকম আসতে পারে। তাহলে কোন ধারা? 16 ধারা। এই পরিদর্শন কে করবে, এটা এমসিকিউ হতে পারে। মহাপরিচালক করবে। পরিদর্শনকালে তিনি কি দেখবেন, এর গঠনগত অবস্থাগুলো দেখবেন। পরিদর্শন করে কার কাছে রিপোর্ট করবেন? সরকারের কাছে, কাউন্সিলে, পুলিশ সুপারের কাছে, ট্রাইব্যুনালে, কার কাছে? কাউন্সিলের কাছে। মাথায় রেখেন, আগে কিন্তু সরকার ছিল, এখন কাউন্সিল। তাহলে এইটা হচ্ছে 16 ধারার পড়া। এখন আপনি এটা না পড়ে শুধুমাত্র পড়ে ফেললেন আর বললেন যে এমসিকিউতে ফেল, এমসিকিউ জন্য আমি গাইড কিনে নিয়ে আসবো, গাইড পড়বো। তাহলে তো ভাইজান আপনার নিজেরটা নিজের পায়ে কুড়াল দিচ্ছেন আপনি। আপনার নিজের ধারা তো, তো আপনার হাতেই আছে। এই জন্য বলতেছি যে আপনি কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার, সেটা আপনাকে রোডম্যাপ করে ফেলতে হবে। 17 ধারা বলছে গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে প্রবেশ করলে শাস্তি। 18 ধারা বলছে কম্পিউটার ডিভাইসে প্রবেশ করলে শাস্তি। 19 ধারা বলছে এগুলো ক্ষতি সাধন করলে শাস্তি। 20 ধারা বলছে জুয়া খেললে শাস্তি। এখন এই জুয়া খেলার মধ্যে দেখেন কি আছে এর মধ্যে। কেউ জুয়া খেললে, উপস্থিত থাকলে, সহায়তা করলে, যোগান দিলে, বা এই ধরনের কাজ করলে। জুয়া আবার কোন জুয়া? অনলাইন জুয়া। প্রযুক্তি ব্যবহার করে জুয়া খেলছে। ধারা কত? ধারা হচ্ছে 20। 21 ধারা বলছে জালিয়াতি। ম্যানুয়াল জালিয়াতি তো আপনি জানেন। এটা যদি অনলাইনে জালিয়াতি করে, তাহলে কোন ধারা? 21 ধারা। 23 ধারা, 22 ধারা প্রতারণা। আপনাকে একটা জিনিস দেওয়ার কথা, আমি একটা দিনে আরেকটা দিছি। আপনাকে বুঝিয়েছি একটা, দিয়েছি আরেকটা। একে বলে সিটিং। এটা যদি অনলাইনে সিটিংটা করেন তাহলে 22 ধারা। সহজ কিন্তু আছে।
অনেকে সাইবারের নাম শুনলেই চিন্তা করেন সাইবার, এত ঝামেলা আছে। ঝামেলা কিছুই নাই গিয়া, ঝামেলা কিছুই নেই। এটা শুধু চিন্তা করবেন যে আপনি সরাসরি অপরাধ করতেছেন আর ডিভাইসের মাধ্যমে অপরাধ করতেছেন। আর এটা একটা সময় মনে হতো যে না এটা কঠিন, কিন্তু এখন কিন্তু কঠিন না। কারণ এখন আমাদের 80% কাজ হয় সাইবারের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে। আহ, এবার আসেন 23 ধারা, সাইবার সন্ত্রাসী। এখানে 5টা উপাদান আছে, 5টাই গুরুত্বপূর্ণ। ফার্স্ট ওয়ান হলো যে সাইবারের মাধ্যমে রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ করা, রাষ্ট্রের অখণ্ডতা, রাষ্ট্রের সার্বভৌমত্ব, নিরাপত্তা, এগুলো বিঘ্নিত করা, মেলার প্রবেশ করানো, নিত্য প্রয়োজনীয় জিনিস নষ্ট করা, বহির্বিশ্বের কাছে হেয়পূর্ণ করা, কারো ছদ্মবেশ ধারণ করে প্রতারণা করা, এইগুলো সব সাইবার অপরাধ। 23 ধারা। 24 ধারা ই ট্রানজেকশন। ই ট্রানজেকশনটা কি? ই মানে ইলেকট্রনিক ট্রানজেকশন, মানে সরবরাহ। কিন্তু আমার অ্যাকাউন্টে থেকে আমি সুমনকে টাকা পাঠাইলাম প্রয়োজনে, সেটা কি ট্রানজেকশন? এটাও তো ইলেকট্রনিকই পাঠাচ্ছে। কিন্তু না, অপরাধমূলক উদ্দেশ্যে হতে হবে, তাহলে আইনে শাস্তি আছে। ভালো উদ্দেশ্যে ট্রান্সফার করে সারাদিন করেন, সমস্যা নাই। 25 ধারা বলছে ব্ল্যাকমেইল করা, হুমকি দেওয়া, পর্নোগ্রাফি তৈরি করা, ছড়িয়ে দেওয়া, ভয়ভীতি দেখানো। 26 ধারা বলছে ধর্মীয় অনুভূতি আঘাত হানা। ধর্মীয় অনুভূতি আঘাত যদি আপনি কথা কাজের মাধ্যমে করেন, সেটা একরকম। তথ্য প্রযুক্তি করলে এখানে আসবো। অপরাধের সহায়তা করা, 27 ধারা। 28 ধারা হচ্ছে মিথ্যা মামলা। 29 ধারা হচ্ছে কোম্পানি কর্তৃক অপরাধ। 30 ধারা হচ্ছে ক্ষতিপূরণ। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। এবার আমরা শুরু করব 31 ধারা থেকে। তদন্ত। পুরো চ্যাপ্টারটাই তদন্ত। 31 থেকে শুরু করে 39 পর্যন্ত সব তদন্ত রিলেটেড ধারা। আজকের ক্লাসটাই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে। কয়েকটা ধারা আছে যেগুলা আমাদের বিভিন্ন তদন্তের ক্ষেত্রে ব্যবহার হবে। সবাইকে ধন্যবাদ এ পর্যায়ে আমাদের সাথে যারা জয়েন করেছেন। আপনাদের সুবিধার্থে বলে রাখি, আগামী রোববার থেকে আমরা পিএরবি পড়বো ইনশাল্লাহ। মাঝে যে কয়েকটা আইন পড়ে নিয়েছি সবগুলো আইনই গুরুত্বপূর্ণ ছিল। রেকর্ডিংটা বেশি বেশি শুনবেন। আহ আচ্ছা, এদিকে গেল। আচ্ছা, ইউসুফ, ইউসুফ বলেন তো। ইউসুফ শুনতেছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমাদের যে রেকর্ডিংটা আমরা গ্রুপে দেই, আমরা তো খুব সফটলি দেই, মানে এখানে কোনো এডিট করি না। যেটা রেকর্ড করি সেটাই দেওয়া হয়। আর আমার এখানে কোনো প্রযুক্তির ব্যবহার নাই। খুব সাদামাটা ক্যামেরাতে আমরা ক্লাস নেই। সেটাই আমরা রেকর্ড করে ছেড়ে দেই। আচ্ছা, এটাকে দেখতে নেট ইউজ করতে হয় না? নেট ইউজ ছাড়া কি দেখা যায় না, না শোনা যায় না? স্যার একটু মানে আহ, এটা মানে যে খুব ইয়ে হয় না, স্লোলি আপনি যেভাবে বলেন ওইভাবেই স্যার, মানে আপনাকে দীর্ঘ টাইম শুনতে হয় স্যার। আচ্ছা, মেহেদি বলেন তো দেখি। বলেন দেখি। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওই যে এমনি নেট ইউজ করতে হয় স্যার, এমনিতে আপনি ক্লাস যেভাবে লাইভ করতেছেন এভাবে আসে স্যার, কথাগুলি এভাবে ক্লিয়ার স্যার। এমনিতে নেট ইউজ করতে হয় স্যার। মানে আমাকে দু একজন প্রপোজ করেছে। মানে আসলে তো এখন প্রতিযোগিতা বা বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন, মানে এক ধরনের এক ধরনের কথা সেটা আরো ডাবিং করে বিভিন্ন ভাবে উপস্থাপন করা হয়। আমি তো আসলে এত এগুলো নিয়ে চিন্তা করি না কোনো সময়। আর এই যে নেট ইউজ করতে নেট লাগে, সেটাও কিন্তু আমি ওইভাবে চিন্তা করি না। নেট ছাড়া এই ক্লাসটা শোনা, এটা আমার মনে হয় একটু ইফেক্টেবল, ভালো। কারণ নেট অনেক সময় সবার কাছে থাকে না, সব সময় থাকে না। নেট ছাড়া শোনার সিস্টেম কি? কারণ আমরা তো ডাউনলোড দিয়ে ক্লাস দিয়ে দেই, মানে গুগল থেকে দিয়ে দেই। এটা কিভাবে পাঠাইলে নেট লাগবে না আপনি শুনতে? এরকম কোনো যদি কারো বিষয় জানা থাকে আমাকে জানাবেন। অর্থাৎ
আমি ক্লাসটা ডাউন যখন হোয়াটসঅ্যাপে দেই, তখন আপনাদের শুনতে নেট ব্যবহার করতে হয়, এটা সত্য কথা। এখন কোন সিস্টেমে ক্লাসটা আপলোড দিলে আপনি নেট না থাকলেও ক্লাসটা শুনতে পারেন, এরকম মেকানিজমটা, সিস্টেম নাকি? আর যদি হ্যাঁ, একটা বিষয় যে ডাউনলোড দিলেন, পরে নেট না থাকলে আপনি শুনতে পারেন, অথবা আমি একজন কাছে শুনেছি সিন করেন, সিন করেন পরবর্তীতে অটোমেটিকলি আসতে পারে, সেটা অনেক অপশন আছে। আচ্ছা, দেখা যাক, পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তবে ওই এডিট পিডিট ডাবিং বাবিং করা এগুলো আমি পছন্দ না। এটা অযথা শুধু সময় নষ্ট করা, এবং এখন যে ইয়েটা রিয়েলটা শোনাই ভালো। আচ্ছা, তাহলে আমরা সাইবার সুরক্ষা আইনের আজকের আলোচনা শুরু করব। এখানে আলোচনা আছে হচ্ছে 31 ধারা থেকে তদন্ত সংক্রান্ত বিষয়। এই তদন্ত সংক্রান্ত এখানে বলা আছে যে, যদি এই সাইবার সুরক্ষা আইনের তদন্ত সিস্টেম আছে দুই ধরনের। ফরমালি তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে পারবে, আর একটা হলো আদালত তদন্তকারী কর্মকর্তা গঠন করে দিতে পারবে। এইটা কিন্তু এই আইনে, অন্য আইনগুলোতে এরকমটা নাই, কিন্তু এখানে এরকমটা আছে। মানে সাইবার সুরক্ষা আইন অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা সরাসরি তদন্ত করতে পারে, সেটা কিভাবে? 31 ধারা বলছে, ধরেন আমাদের থানায় মামলা হলো, যেমন এই আইনের 46 ধারা বলছে আমলযোগ্যতা, মামলার আমলযোগ্যতা, অর্থাৎ কিছু ধারা আছে আমলযোগ্য অপরাধের। যেমন মনে করেন 17 ধারা, 18 ধারা, 19 ধারা, 20 ধারা, 21 ধারা, 22 ধারা, 23 ধারা এবং 25 ধারা, এই ধারাগুলো কগনিজেবল অফেন্স। এইগুলো মামলা সরাসরি থানায় করা যায়। সরাসরি যদি থানায় করে, তাহলে সিআরপিসি 156-তে বলছে সরাসরি পুলিশ তদন্ত করতে পারে, ওসি নিজেও পারে, দারোগা দিয়েও করাইতে পারে। এটা হচ্ছে ফর্মাল প্রসেস। এইগুলো একটা তদন্ত, যেটা পুলিশ সরাসরি মামলা করে করতে পারে। আর একটা হলো আদালত তদন্তকারী কমিটি গঠন করে দিতে পারে। এই 31 ধারা বলছে যে বিশেষজ্ঞ বা এক্সপার্ট যারা আছে তাদেরকে সমন্বয়ে আদালত ফরওয়ার্ডলি তদন্তকারী কর্মকর্তা গঠন করে দিতে পারে। তাহলে এটা মাথায় নিয়েন যে সাইবার সুরক্ষা আইনের তদন্তকারী টিম কিভাবে গঠিত হয়। নাম্বার ওয়ান, সরাসরি পুলিশ তদন্ত করতে পারে। নাম্বার টু, আদালত কমিটি গঠন করে দিতে পারে। এবার আসুন 32 ধারা। এই ধারায় বলছে যে তদন্তকারী কর্মকর্তার তদন্তের সময়সীমা। হুম। এই ধরনের আমরা রেখেছিলাম 32 ধারায় তদন্তের সময়সীমা। তদন্তের প্রথম ধারা যেটা পড়েছি, তদন্ত করার ক্ষমতা, মানে তদন্ত করার উৎস কি, সিস্টেম নাকি। যেমন সিআরপিসি 156, পুলিশ মামলা করে তদন্ত করতে পারে। ঠিক এখানে বলছে পুলিশ তদন্ত করতে পারে বা আদালত তদন্ত টিম গঠন করে দিতে পারে। 32 ধারা বলছে তদন্ত করতে কি সময় পাওয়া যাবে। একটু ভালো করে শুনেন, দেখবেন আপনি আপনার মতো করে লিখতে পারবেন। পুলিশ কিভাবে তদন্ত করার সময় পাবে, তার মানে 90 কার্য দিবস, সরি 90 দিন পাবেন প্রথমে, এরপরে আরো 15 দিন পাবেন। এই 15 দিন কিন্তু সিনিয়র অফিসার এই 15 দিন আপনার অথরিটি, অর্থাৎ আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই অনুমোদন সাপেক্ষে 15 দিন বৃদ্ধি করতে পারবেন। এটা ট্রাইব্যুনালে যাওয়ার প্রয়োজন নাই। তার মানে আপনি 90 দিন তদন্ত শেষ করতে পারলেন না, তখন কি করবেন?
তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইলে তারা যদি মনে করে যে আরো 15 দিন এক্সটেনশন করতে পারবে। এটা হচ্ছে 32-2। এখন এই যে 15 দিন বৃদ্ধি করলো, এরপরে এইটা আপনার তদন্তকারী কর্মকর্তা সে আপনার কাজ কি? আপনি কি অ্যাপ্লিকেশন করবেন এসপির কাছে? না কিভাবে হবে? আপনি তদন্তকারী কর্মকর্তা হিসেবে আপনাকে বলে রাখি, সেটা কি করবেন আপনি যদি কোনোদিন এরকম পান, তাহলে যদি 90 দিনে না হয় তাহলে 30 দিন 15 দিন তো আপনি বৃদ্ধি করতেই পারবেন। তবে সেটা আগে জিডিতে নোট দিবেন। নোটে সুন্দর করে লিখবেন যে এই টাইমে তদন্ত শেষ না হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে বা অবগত সাপেক্ষে আরো 15 দিন সময় তদন্ত করার জন্য নেওয়া হলো বা বৃদ্ধি করা হলো। এই নোট জিডিতেও দিবেন, সিডিতেও নোট দিবেন। এরপর আপনি সিনিয়রের সাথে কথাবার্তা বলে যেভাবে করাই করবেন। এরপর আসেন 32-3। যদি এই 15 দিনেও তদন্ত শেষ না হয় তাহলে আপনি আবেদন করবেন ট্রাইব্যুনালের কাছে। ট্রাইব্যুনাল আরো 30 দিন বৃদ্ধি করে দিতে পারে। এরপর আসেন 32-4। এখানে বলছে যদি কোনো কারণে আপনি এই নির্ধারিত টাইমের তদন্ত শেষ না হয়, এরপরে আপনি কোর্টকে জানাবেন। কোর্টকে জানার পরে কোর্ট যদি মনে করে যে এই সাইবার সুরক্ষা আইনে প্রযুক্তিগত ম্যাটার আছে, যেটা এক্সপার্টের ওপিনিয়ন লাগে, এই টাইমে তদন্ত সাফিসিয়েন্ট না, হয়তো আপনি এক্সপার্টের কাছে মতামত চেয়েছেন, মতামত দেয় নাই, সেক্ষেত্রে আপনি তো কিছু করার নাই। সেক্ষেত্রে এই ধারায় বলছে আদালত যৌক্তিক মনে করলে এর চেয়ে আরো বেশি টাইমও বৃদ্ধি করে দিতে পারে আদালতের এখতিয়ার। ধারা 32। তাহলে 32 ধারা থেকে আমরা তিনটা বিষয় শিখলাম, যে ফর্মালি আপনি তদন্ত করার সময় পাবেন 90 দিন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আরো বৃদ্ধি করে দিতে হবে 15 দিন, ট্রাইব্যুনালে গিয়ে পাবেন হচ্ছে আরো 30 দিন। এর বাইরেও কথা আছে, সেটা হলো যেহেতু এটা একটা এক্সেপশনাল আইন, এক্সেপশনাল তদন্ত, সেক্ষেত্রে যদি কোনো আপনার জটিলতায় পড়েন, এক্সপার্টের ক্ষেত্রে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আরো টাইম বৃদ্ধি করে দিতে পারেন। ধারা 32। এবার আসেন 33 ধারা, তদন্তকারী অফিসারের ক্ষমতা। এই ধারাটা ইম্পর্টেন্ট আছে। এই পর্যন্ত যে 2-3 বছর প্রশ্ন এসেছে তার মধ্যে এই আগে ছিল 41 ধারা, এটা এই ধারা থেকে প্রশ্ন বেশি আসছে। তদন্তকারী অফিসার ক্ষমতা কি? আচ্ছা দেখেন, আমরা তদন্ত করা উৎস মানে তদন্ত করার ক্ষমতা পেলেন কোন ধারায়, সেটা পড়েছিলাম 31 ধারা। আর 33 ধারা হলো তদন্তকারী অফিসারের ক্ষমতা। দুটো কিন্তু দুই জিনিস। 31 ধারা হলো তদন্তের ক্ষমতা। কি থেকে তদন্ত পাইলেন আপনি, কিভাবে তদন্ত করবে, এইটা হচ্ছে 31 ধারা। আর 33 ধারা হলো তদন্তকারী অফিসারের ক্ষমতা, মানে তিনি তদন্ত করতে গিয়ে কি কি ক্ষমতা ইউটিলাইজ করতে পারবেন, এগুলো 33, এটা পড়বে একটা। আর 31 কি, আপনি কোন ক্ষমতা বলে তদন্ত গেছেন, কোন ক্ষমতা বলে তদন্ত গেছেন, এটা হলো 31 ধারা। এবার আসেন 31 ধারা তদন্তকারী অফিসার কি ক্ষমতা ইউটিলাইজ করবে। তদন্তকারী ক্ষমতা ধরেন তদন্তকারী অফিসার তদন্ত করতে গেলেন, গিয়ে যদি দেখেন যে তদন্তকালে অপরাধের সাথে রিলেটেড মালামাল আছে, সেটা মনে করেন আচ্ছা এখানে অপরাধের সাথে রিলেটেড মালামাল, এটা কি ম্যানুয়াল কিছু হবে না ডিজিটাল হবে? 100% ডিজিটাল হবে। এটা তো চেয়ার টেবিল হবে না অবশ্যই, বা খাট পালঙ্ক হবে না, ধান চাউল হবে না। এগুলো কিন্তু তদন্তের আলামত হবে না। এখানকার আলামত কি হতে পারে, কোনো ডিভাইস বা সিডি, ল্যাপটপ, পেন ড্রাইভ বা আদার্স ইলেকট্রনিক কোনো সিস্টেম, এইগুলা হতে পারে। বইয়ের সাথে কোনো মিল পাচ্ছি না স্যার, কথাটা বুঝলাম না। বইয়ের সাথে মিল পাচ্ছেন না, ওটা তো সাইবার নিরাপত্তা আইন বইতে থাকতে পারে। বই তো অনেক আগে ছাপানো, আর আইন তো পরিবর্তন হলো কত মাসে। এটা দেখেন আপনাদের আমাদের এটা গেজেট যারা দেওয়া আছে গ্রুপে দেখেন, এই গেজেটটা দেখে পড়তে থাকেন। কোনো গাইডে বা কোনো বইতেই আপনি সাইবার সুরক্ষা আইন পাবেন না, এটা পাবেন না। কারণ বই তো অ্যামেন্ডমেন্টের আগেই বই তৈরি হয়ে গেছে সবার, বই সবার অ্যামেন্ডমেন্ট আগে তৈরি হয়ে গেছে।
অতএব সাইবার সুরক্ষা পড়ার জন্য সাইবার নিরাপত্তা আইন যে বইটা আছে ওটা সাবধান হাত দিবেন না। ওটা হাত দিলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে আপনার, তখন কিন্তু আর মিলাইতে পারবেন না এখানে এসে। এখন গেজেটটা আপনি নেন আগে, গেজেটটা গ্রুপে দেওয়া আছে, দরকার হলে এটা আমরা ওই ডাউনলোড দিয়ে পিডিএফ করে দিয়ে দেব, যাতে একদম রিয়েলটা পান। যদি আমাদের এটা একটু অস্পষ্ট হতে পারে তবে এটা থেকে আপনার পড়বেন। আমরা আলোচনা করতেছি 33 ধারা, তদন্তকারী অফিসার ক্ষমতা। তদন্তকারী অফিসার 33-এর 1-এ বলছে যে যেখানে তিনি তদন্ত করতে যাবেন ওই পিওতে বা ঘটনাস্থলে যদি কোনো আলামত থাকে, দ্যাট মিনস আলামত বলতে আপনার কোনো ডিজিটাল কোনো ডিভাইস, ইলেকট্রনিক কোনো ডিভাইস, বাট কম্পিউটার, কম্পিউটার সিস্টেম, ইলেকট্রনিক কোনো পার্টস যার মাধ্যমে অন্য তথ্য প্রযুক্তি সার্ভিস হতে পারে, এইগুলো আপনি আটক করতে পারবেন। এটা আপনার একটা ক্ষমতা। সেকেন্ডলি হলো যে এই তদন্ত করতে গিয়ে দেখলেন যে না, এই তদন্তে করে যে আলামত সেই ডিভাইস কোনো কোম্পানির কাছে আছে, এনটিএমসির কাছে আছে, রবি কোম্পানির কাছে আছে, করিম নামক ব্যক্তির কাছে আছে, রহিম নামক ব্যক্তির কোম্পানিতে আছে, আপনার ক্ষমতা আছে ওইখানে এটা কল করে নিয়ে আসবে। এই ক্ষমতা আপনাকে দিচ্ছে ধারাগত 33। এরপরে বলছে 33-এর 3য় অংশে যে এছাড়াও যদি আপনি মনে করেন তদন্ত করতে গিয়ে এই যে এই সফটওয়্যার আমার পক্ষে সম্ভব না, আমি তো প্রযুক্তি আইটি বিশেষজ্ঞ না, তাহলে আপনি আইটি বিশেষজ্ঞ সহায়তা নিয়ে তদন্ত করতে পারবেন। ধারা 33। তাহলে এই 3টে বিষয় আপনি মাথায় নেবেন আগে। 1 নাম্বার, তদন্তকারী কর্মকর্তা তদন্তকারী যাবতীয় জিনিস ইনক্লুডেড তদন্তের সাথে সব আপনি আটক করবেন। গিয়ে যদি দেখেন কোনো ব্যক্তির কাছে আছে তার কাছ থেকে উদ্ধার করতে পারবেন বা সংস্থার কাছ থেকে উদ্ধার করতে পারবেন। আবার যদি মনে করেন কারো সহযোগিতা লাগবে সেটা আপনি করতে পারবেন। দিস ইজ পাওয়ার, এটা আপনার ক্ষমতা। ধারা হচ্ছে 33। তাহলে তদন্তের আমরা 3টা ধারা পড়ে ফেললাম। এক হচ্ছে তদন্ত করার উৎস, আর একটা হচ্ছে তদন্ত করার সময়সীমা, আর একটা হচ্ছে তদন্ত করার ক্ষমতা। মাথায় নিয়েন এর ভিতরে কি কি পড়লাম। এবার আসেন 34। এটাতে বেশি পড়া নাই। এটাতে বলছে যে আপনি পরোয়ানা তল্লাশি, যেটা আমরা সিআরপিসি তে পড়েছি, যে পরোয়ানা তল্লাশি করা যায় যদি কোথাও আলামত থাকে। সিআরপিসি 98 বা 99 বা 100 এই ধারাগুলো আছে। ওখানে 25 অর্থাৎ 25 ধারা আছে যেগুলো দিয়ে আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত করা যায়। এখানেও এই ধারা লিখে রাখছে যে আদালত আদালতের অনুমতি সাপেক্ষে আপনি কোনো আলামত আছে সেইটা পরোয়ানা নেবেন, সিআরপিসি ফলো করে তল্লাশি করবেন। ধারা 34। এবার আসেন 35। তো 35 পড়ার আগে আবার একটু পিছনে যাই। তদন্তকারী অফিসার ক্ষমতা পাইল তদন্ত করার, তদন্তের 31। তাকে অথরিটি দেওয়া হলো 30, 31-এ। 32-এ সময়সীমা। 33-এ তদন্তকালে তিনি কি ক্ষমতা ব্যবহার করতে পারবেন? নাম্বার 1, তদন্ত ঘটনাস্থল থেকে সকল মালামাল আটক করতে পারবেন। নাম্বার 2, কোনো ব্যক্তি, কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে যদি কোনো কিছু থাকে সেটাও আপনি আনতে পারবেন। নাম্বার 3, কোনো ব্যক্তির সহযোগিতা রাখলে সহযোগিতাও নিতে পারবেন। 34-এ পড়ানো বলে। এবার আসেন 35, যেটা ভিন্ন বনায় তল্লাশি। অনেকগুলো ধারা আমরা পড়েছি, অনেকগুলো আইন আমরা পড়ছি। এখানেও অ্যাজ লাইক অ্যাজ, কোনো পরিবর্তন নাই, আগেরটার মতোই। সেটা কিরকম ধরেন, বিনা বনায় তল্লাশির অনেকগুলো ধারা পড়েছি। যেমন ধরেন মাদকদ্রব্য আইনে 23 ধারা পড়েছে, অ্যাজ লাইক অ্যাজ ঠিক এইরকমই। মানে তল্লাশি করতে যাবেন বিনা পড়ানো আগে কারণ লিপিবদ্ধ করবেন কেন তল্লাশি করবেন। আচ্ছা, একটা কোশ্চেন করি তারপর আবার প্রশ্ন আসবো। হাফিজ ভাই বলেন, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা প্রতিরোধমূলক তল্লাশি এটা কোন আইনে আছে, কোন ধারায় আছে প্রতিরোধমূলক তল্লাশি?
প্রতিরোধমূলক তল্লাশি। মিরাজ বলেন। স্যার 20 ধারা স্যার। কোন আইনে 20 মানব ধারা? পাচারের। মানব এই পাচারের স্যার। প্রতিরোধমূলক তল্লাশি করার সিস্টেম নাকি? এই তল্লাশি করতে কার অনুমতি লাগে? স্যার এরা, স্যার এই আদালত আছে না, আদালতের স্যার ওই লাগছে। আদালতের অনুমতি লাগে, ভেরি গুড। সাদ্দাম বলেন তো কার অনুমতি লাগে? আসসালামু আলাইকুম স্যার। স্যার প্রতিরোধমূলক তল্লাশি করতে আদালতের অনুমতি লাগে না স্যার, সিনিয়র অফিসার ওসি বা এসপি স্যারের অনুমতি লাগে স্যার। আচ্ছা, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগে। এই প্রতিরোধমূলক তল্লাশি কিন্তু নিজের থেকে করা যায় না। আমি এটা কেন বলতে চাইলাম, শেখার জন্য, যে প্রতিরোধমূলক তল্লাশি নিজের থেকে করা যায় না। এটা অবশ্যই সিনিয়র অনুমতি লাগবে। আর এই বিনা পণায় তল্লাশি নিজের থেকে করা যায়। নিজের থেকে করার সিস্টেম হলো যে আমি তদন্তকারী কর্মকর্তা, আমার মামলা, আমি জানতেছি যে করিমের বাড়িতে পিও, করিমের বাড়িতে ল্যাপটপ, সিডি, পেন ড্রাইভ আছে, ডিভাইস আছে। আমি যদি এখনই না যাই, ওটা আউট হয়ে যাবে। তাহলে আর এসপির অনুমতি লাগবে না। আপনি সিডিতে নোট দিবেন, জিডিতে নোট দিবেন, কারণ লিপিবদ্ধ করে তল্লাশি করে নিয়ে আসবেন। ধারা কত? এই এই আইনে কত? 35 পড়বো আমরা। কিন্তু প্রতিরোধমূলক তল্লাশি এরকমটা না। উফ। এবার আসেন এই বিনা পণের তল্লাশি। যে গৃহে মাল আছে, ওই গৃহে মালিকের অনুমতি নেবেন। অনুমতি না দিলে দরজাটা ভেঙে ফেলবেন সিআরপিসি অনুযায়ী। এই গেল 35-এর 1 ক। খতে গিয়ে বলছে যে ওইখানে ঢুকবেন, ঢোকার পরে তল্লাশি করবেন। তল্লাশি করে যে সমস্ত আলামত পাইবেন সেগুলো আটক বা জব্দ করে ফেলবেন। 35-এর 1 খ। এগুলো তো 1, 2, 3 করে করে লিখবেন আর কি। এবার আসেন গ। যেখানে তল্লাশি করার জন্য প্রবেশ করেছেন, তল্লাশিকালে কোনো সন্দিগ্ধ ব্যক্তি পাইলে তাকেও দেহ তল্লাশি করবেন। এটা হচ্ছে 35-এর 1 গ। 35-এর 1 ঘ মানে 4 নম্বর অপশন। প্যারা প্যারা করে 1, 2, 3, 4 করে লিখবেন, সমস্যা নাই কেন। এখানে গিয়ে লিখবেন যে এই বিনা পণায় তল্লাশি করতে গিয়ে যে ব্যক্তি সাসপেক্টেড, তাকে সন্দেহ হলে তাকে আটক করতে পারবেন। ধারা গেল 35, 1, 2, 3, 4। তাহলে আমি আবার বলি, প্রথমে যেখানে তল্লাশি করা প্রয়োজন সেখানে ঢুকবেন। ঢুকতে বাধা দিলে, অনুমতি নিয়ে ঢুকতে বাধা দিলে দরজা ভেঙে ঢুকবেন। 1, 2, বিনা পণায় তল্লাশি করে মালামাল আটক করবেন। 3, ব্যক্তি থাকলে ব্যক্তির দেহ তল্লাশি করবেন। 4, ওই ব্যক্তিকে সন্দেহভাজন হলে আটকও করে ফেলবেন। এই হলো বিনা পণায় তল্লাশি 35-এর 1, 2, 3, 4 বা 1-এর ক, খ, গ, ঘ। এবার আসেন 35-এর পঞ্চম অংশ বা 35-এর 2। এই যে তল্লাশি বিনা পণায় করলেন, এটা আবার আদালতকে, ট্রাইব্যুনালকে জানিয়ে দিবেন যে আমি মামলার প্রয়োজনে বিনিময়ে তল্লাশি করেছি, মালামাল উদ্ধার করেছি, মালামাল সহ তাকে ইন্টিমেশন দিবেন, অবগত করবেন। ধারা 35। লাস্টে আর একটা বিষয় সংযোজন করেছে এই সংশোধনীতে। সেটা হলো, ওই যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে যদি আপনি আটক করেন, এটা 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে পাঠাইতে হবে। যদিও এটা বলার উপেক্ষা রাখে না, একজন ব্যক্তিকে গ্রেপ্তার করলে তো অবশ্যই 24 ঘন্টা আমরা কোর্টে প্রডিউস করব। এটা খুব জেনারেলি একটা বিষয়, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে যে হ্যাঁ, কোনো ব্যক্তিকে যদি আপনি আটক করে থাকেন, ভেরি গুড, তবে তাকে 24 আওয়ার্সের মধ্যে কোর্টে ইন্টিমেশন দিতে হবে বা কোর্টকে জানাতে হবে বা কোর্টে প্রেরণ করতে হবে। ধারা 35-3। এই হলো বিজ্ঞাপনের তল্লাশির সিস্টেম। তার মানে 6টা সিস্টেম আপনাকে অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 1, অনুমতি নিয়ে ঢুকবেন বা ভেঙে ঢুকবেন। নাম্বার 2, তল্লাশি করবেন, জব্দ করবেন। নাম্বার 3, ব্যক্তি থেকে ব্যক্তি দেহ তল্লাশি করবেন। নাম্বার 4, ব্যক্তিকে আটক করবেন। আমি যদি নাম্বারিং করে বলি, তাহলে নাম্বার 5, কোর্টকে জানাবেন। নাম্বার 6, ব্যক্তি যদি গ্রেপ্তার করেন তাকে 24 ঘন্টা পাঠাবেন। এবার আসেন 36। আপনি বিনা পণায় তল্লাশি করেছেন, আবার 33 দ্বারা ক্ষমতা বলে কিছু মালামাল আটক করেছেন। এখন আপনি কি চেয়ার টেবিল আটক করেছেন, নাকি আপনি ঘর বাড়ি আটক করেছেন? না, আপনি ইলেকট্রনিক ডিভাইস আটক করেছেন।
যেটা সংরক্ষণ করা প্রয়োজন। এই তথ্য সংরক্ষণ ধারা হলো 36। প্রথমে আপনি 90 দিন তথ্য সংরক্ষণ করে রাখতে পারবেন কার অনুমতি সাপেক্ষে। মানে দেখেন, এখান থেকে এমসিকিউর জন্য আপনাকে কি অ্যানালাইসিস করতে হবে। মানে আপনি 90 দিন যে পাবেন ফার্স্ট তথ্য সংরক্ষণ করার জন্য, সেইটা কিন্তু মহাপরিচালকের অনুমতি সাপেক্ষে। মানে মহাপরিচালককে অবগত করে। মহাপরিচালক কে? মাদকের মহাপরিচালক না, এই যে এজেন্সির মহাপরিচালক। লাস্টলি সর্বসাকুল্যে 180 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে। তাহলে যদি প্রশ্ন আসে যে প্রথম 90 দিন তথ্য সংগ্রহ করতে কার অনুমতি লাগবে, কার অনুমোদন লাগবে, বা কাকে বিষয়টা জানাতে হবে, এজেন্সির মহাপরিচালককে জানাতে হবে। ধারা কত? 36। এরপর আদালত থেকে সর্বসাকুল্যে কতদিন পাবেন? 180 দিন। এখন আপনি মনে করতে পারেন যে তথ্য সংরক্ষণ বলতে কি বোঝাইছে। এই যে ধরেন একটা তো ইলেকট্রনিক ডিভাইস, কোনো অডিও ভিডিও, এটা তো সংরক্ষণের ব্যাপার আছে। ধরেন এই যে আমার মোবাইলে আপনার ক্লাস রেকর্ড হচ্ছে, আমি কিন্তু আবার হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি, আপনারা পড়তেছেন। আপনি পড়তে পড়তে দেখবেন যে এটা আর নাই। কিভাবে নাই? আমি যদি আমার এখান থেকে সব ডিলিট করে দিই, তাহলে আপনার ওখান থেকে ডিলিট হয়ে যাবে, দেখবেন আর ওপেন হবে না, থাকবে কিন্তু ওপেন হবে না। তাহলে আপনি এত কষ্ট করে ভিডিও ধরে নিয়ে আসলেন, সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে আসলেন, ওই মাদারবোর্ড উনি যদি ওখান থেকে অ্যানালগ করে দেয়, আনইনস্টল করে দেয়, তো আপনার এটা নাই। যার কারণে 36 ধারা লিখছে যেটা সংরক্ষণ করতে হবে, যাতে এমন ভাবে ডাউনলোড মাউনলোড রাখবেন, বা এটা যাতে নষ্ট না হয়, এর ভ্যালিডিটি একটা টাইম মতো রাখবেন, যাতে এটা কেউ ক্ষতি করতে না পারে। এই হলো 36। এবার আসেন 37। তার মানে প্রত্যেকটা ধারা থেকে প্রশ্ন আসতে পারে। প্রশ্নের জন্য আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নাই কেন, শুধু এই ধারাগুলি একটা প্রশ্ন, যে সাইবার সুরক্ষা আইনে তথ্য সংগ্রহের পদ্ধতি কি, তথ্য সংগ্রহ কিভাবে করতে হয়। তাহলে এগুলি আলোচনা করবেন। 90 দিন, 180 দিন তথ্য সংগ্রহ করবো যাতে তদন্তের সময় কাজে লাগে, সেটা ব্যবহার করা যায়, এগুলো যাতে নষ্ট না হয়। যেহেতু সফট কপি, সেগুলো নষ্ট হতে পারে, ভাইরাস ঢুকতে পারে, প্রিজার্ভ করার ব্যাপার আছে। 37 ধারা, কম্পিউটারের সাধারণ কার্যক্রম ব্যাহত করা যাবে না। এটা কাকে বলছে ভাই? কম্পিউটার সাধারণ কার্যক্রম ব্যাহত করা যায়, কথাটা দাঁড়ায় লিখছে। এটা কাকে লিখছে? একটু বলেন তো দেখি, কাকে লিখছে এটা? হাকিম ভাই বলেন, হাকিম ভাই, পিএস কিউ হাকিম ভাই। হাকিম ভাই শুনতেছেন? ও, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। 37 ধারা লিখছে কম্পিউটারের সাধারণ কার্যক্রম ব্যাহত করা যাবে না। এই ধারাটাই কথাটা কাকে উদ্দেশ্য করে বলছে? এটা তদন্ত অফিসারকে স্যার। ভেরি গুড। তদন্তকারী অফিসারকে উদ্দেশ্য করে বলছে। হ্যাঁ আয়ু সাহেব, আপনি যে রহিমের দোকানে তল্লাশি করতে গেলেন, মালামাল যে জব্দ করবেন, আটক করবেন, এটা শুধু রহিমেরটাই নষ্ট করেন, করিমেরটা নষ্ট করেন না। ধারা কত? 37। তবে শর্ত আছে, যে কম্পিউটারে অপরাধ অনুষ্ঠিত হয়েছে ওইটা আপনি নিয়ে আসবেন, এটা হচ্ছে ধারার কথা। অন্যটাকে ট্যাম্পারিং করা যাবে না। তবে শর্ত হলো, ওইটা আনতে গিয়ে যদি আদার্স কম্পিউটার প্রবলেম হয়, সমস্যার কারণ হয়, তাহলে আপনি সেটা সমস্যা তৈরি করবে, বা সেটা ক্ষতি করে আনতে পারবেন। সমস্যা তৈরি না করলে ওটাকে ডিস্টার্ব করা যাবে না। ধারা 37। তাহলে ধারার আসল কথা কি শিখ, যে কম্পিউটারের সমস্যা সেই কম্পিউটার নিয়ে আসবেন, অন্য কম্পিউটার আনা যাবে না, বা ডিস্টার্ব করা যাবে না, ক্ষতি করা যাবে না, বা ব্যাহত করা যাবে না। তবে ওটা আনতে গিয়ে যদি সেটা নষ্ট করে বা প্রভাব বিস্তার করে, অথবা এর কিছু ডিভাইস যদি তার মধ্যেও থাকে, তাহলে সরাসরি দুইটাই আপনি নিয়ে আসতে পারবেন। ধারা 37। 38 ধারা পড়া বেশি নাই। 38 ধারা বলছে সহায়তা, তদন্তের সহায়তা। এটা কিন্তু ধরেন এই যে আমরা যে ফর্মাল তদন্ত করি, যেমন ধরেন আমরা আসামি গ্রেপ্তার করতে গেলাম, 42 ধারা সাহায্য নিব, অথবা মনে করেন
তল্লাশি করতে গেলাম 103 সাক্ষী ডাকবো, অথবা মনে করেন 161 দরকার, 160 লোক ডাকবো। এইটাই বলছে এখানকার 38 ধারায়। সে এই সাইবার সুরক্ষা নিয়ে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গেলেন, তার যা প্রয়োজন হবে সহযোগিতা চাইতে পারবেন। এতে এখানে তো সহযোগিতা লাগবে আইটি বিশেষজ্ঞের, প্রযুক্তি বিশেষজ্ঞের সহযোগিতা লাগবে, তাদের সহযোগিতা তিনি অবাধে নিতে পারবেন। ধারা 38। 39 হলো তদন্তের শেষ ধারা, বা তদন্তের রিলেটেড শেষ ধারা। সেটা হলো এর গোপনীয়তা রক্ষা করতে হবে। এই গোপনীয়তা রক্ষা করার কথা বলছে, গোপনীয়তা ভঙ্গ করা যাবে না। এটা কাকে উদ্দেশ্যে বলছে? এটা কে করবে? সহায়তা নিচ্ছে কিন্তু 38-এ, এটা মাথায় রেখেন। তাহলে 39 দ্বারা বলছে গোপনীয়তা ভঙ্গ করা যাবে না, এটা কাকে উদ্দেশ্য বলছে? আচ্ছা, এটা কি বলবেন? সাদ্দাম বলেন। স্যার এটাও আইইউকে বলছে স্যার, না, যে এটা আয়োগে, তদন্তে যে এটা আয়োগে, আয়োর তো একটা দায়িত্ব আছেই, কিন্তু এটা কিন্তু আয়োকে ইন্ডিকেট করে লেখে নাই। এটা আয়োকে ইন্ডিকেট করে লেখে নাই। এর ব্যাখ্যাটা কে দিতে পারবেন? মাহফুজ, মাহফুজ বলেন দেখি, মাহফুজ ভাই। স্যার এটা হচ্ছে স্যার ওই যে 38 ধারা মোতাবেক তদন্তকারী অফিসার সে যে সমস্ত ব্যক্তি বা সংস্থার সহায়তা নিল স্যার, তখন তো এই তদন্তকারী কর্মকর্তা বিষয়টা তারাও অবগত হইল। সেই ক্ষেত্রে তাদেরকে উদ্দেশ্য করে স্যার এই 39 ধারাটা, যে তারা যাতে এই যে বিষয়টা বাইরে কোনো প্রকাশ না করে স্যার। 39। হ্যাঁ, ভেরি গুড। ধরেন আয়ু তো, তার তো একটা রেসপন্সিবিলিটি আছে, সে সবকিছু ক্লোজ রাখবে, এটা তো আলাদা বিষয়। কিন্তু 38 থেকে 39-এর জন্ম, এটা মাথায় রাখতে হবে। ধরেন আমি তদন্ত করতে গেলাম, আমি তদন্তের জন্য আমার ইকুইপমেন্ট বা আমার তথ্য দরকার, এনটিএমসির কাছে গেলাম, অথবা মনে করেন রবি কোম্পানির কাছে গেলাম, গ্রামীণ ফোন কোম্পানির কাছে গেলাম। গ্রামীণ ফোন ফোন কোম্পানি থেকে আমি রেকর্ডিং নিয়ে আসলাম। এখন যখন আমি ম্যানেজারকে বললাম যে ভাই, আপনার এই সিমে এই কনভারসেশন হচ্ছে, আমাকে দেন, সেবাকারী প্রতিষ্ঠান, তার কাছ থেকে আপনি নিয়ে আসলাম। এখন নিয়ে আসার পরে সে কিন্তু এটা জেনে গেল যে পুলিশ তদন্ত করতেছে, সামথিং রং। তাহলে তিনি আমাকে সহায়তা করলো, এটা কোন ধারা? 38 ধারা। আমি তাকে চেয়েছি, তিনি আমাকে সহায়তা করলো, 38 ধারা। এখন সহায়তা করলো, কিন্তু জেনে গেল বিষয়টা। ওই রবি কোম্পানি, ওই গ্রামীণ ফোন কোম্পানি, বা ওই কোনো ব্যবসা বা কোনো ব্যক্তি, তার দায়িত্ব হলো এই যে পুলিশ এই তথ্য নিয়ে গেছে, পুলিশ যে তদন্ত করতেছে, এইটা আপনি কাউকে বলতে পারবেন না। দিস ইজ সিক্রেট ম্যাটার। এটা কাউকে আপনি বলতে পারবেন না, গোপন রাখবেন। তবে গোপন রাখবেন, এখানে আবার একটু দায়িত্বও আছে আপনার। এখানে বলছে সেবাকারী প্রতিষ্ঠান আপনাকে সহযোগিতা করেছে, আপনি তথ্য পেয়েছেন, সেবাকারী প্রতিষ্ঠান সহযোগিতা করে তারপর কোনো কোনো চাপ যদি আসে, তাহলে তার বিরুদ্ধে যাতে ফৌজদারি দেয়ানি মামলা না হয়, সে নিশ্চয়তা আপনাকে দিতে হবে। ধারণা ছিল সেটা একটা। আর সেবাকারী প্রতিষ্ঠান এটা যদি কাউকে বলে দেয়, গোপনীয়তা ভঙ্গ করে, তার শাস্তি হবে। ধারণা ছিল সে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, সেবাকারী প্রতিষ্ঠান সেবা করেছে, ভেরি গুড, সেটা আমার তদন্ত স্বার্থে করেছে, তার নিজের স্বার্থে না। অর্থাৎ তাকে সেভ করা আমার দায়িত্ব, তাকে সেভ করা আমার দায়িত্ব। আর সেকেন্ডলি হলো তিনি সহায়তা করেছেন, এটা কাউকে বলতে পারবেন না। তার মানে আমি তাকে সেভ করবো, সে আমাকে সেভ করবে, টেক অ্যান্ড গিভেন নাকি? আমি তাকে সেভ করবো যাতে তার বিরুদ্ধে কোনো ঝামেলা না হয়, আর সেও আমাকে সেভ করবে, এই কথাগুলো থেকে কাউকে বলতে পারবেন না। ধারা কত? 39। তাহলে আমরা দেখেন তদন্তটা শেষ করে ফেলেছি, এবার আমরা বিচারে যাব। তদন্তের প্রথম ধারা পড়েছিলাম 37, সরি 31, তদন্তকারী, তদন্তের দল গঠন বা তদন্তের উৎস বা তদন্ত করার ক্ষমতা। তদন্ত করার ক্ষমতা, কিন্তু তদন্তকারীর ক্ষমতা না। 32-এ তদন্তের সময়সীমা, 33-এ তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা, যেটা আমরা 4 ভাবে পড়েছি। 34-এ পরোয়ানামূলক তল্লাশি, 35-এ বিনা পরোয়ানায় তল্লাশি, 6টা কথা আমরা পড়েছি, মাথায় রাখবেন। 36-এ তথ্য সংরক্ষণ, 37-এ কম্পিউটার কার্য ব্যাহত করা যাবে না, 38-এ তদন্তের সহায়তা, 39-এ গোপনীয়তা ভঙ্গ করা যাবে না।
এবার আসেন 40। 40-এ খুব একটা পড়া নাই। এটা হলো অপরাধ বিচারার্থে গ্রহণ। তবে একটা বিষয় জানার আছে এখানে, সাইবারে মামলা কে কে করতে পারবে? প্রশ্ন দিলে আসলে সাইবার সুরক্ষা আইনে কে কে মামলা করতে পারবে, এটা এখানে বলা আছে। এখানে বলা আছে সাইবার সুরক্ষা আইনে মামলা করার ক্ষমতা সম্পন্ন ব্যক্তি কারা? নাম্বার ওয়ান ভিকটিম আর আইন শৃঙ্খলা বাহিনী, এরাই মামলা করতে পারবে। রহিম করুম মধু যদু রাস্তার লোক তৃতীয় পক্ষ অন্য আইনে যেমন করতে পারে, এই আইনে তেমন করতে পারবে না। ধারা 140 অর্থাৎ অপরাধ বিচারার্থে গ্রহণ মানে কাদের অভিযোগটা বিচারের জন্য গ্রহণ করা হবে? নাম্বার ওয়ান ভিকটিমেরটা। নাম্বার টু এনি আইন শৃঙ্খলা বাহিনী। কোন সদস্য যদি মনে করে যে না আমি তদন্ত করতে গেছি এই তথ্য পেয়েছি, তিনি নিজেও বাদী হয়ে মামলা দায়ের করতে পারবেন। কিন্তু তৃতীয় পক্ষ কোনো ব্যক্তি এখানে মামলা করার সুযোগ নাই। নাই ভিকটিমকে করতে হবে, নাই আইন শৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে কাউকে করতে হবে। ধারা 40। আবার আইন শৃঙ্খলা বাহিনী যদি মামলা না করে বা থানা মামলা না নেয়, তাহলে কোর্টে যাবেন, কোর্ট মামলা নেবে। যেমনটা আছে নারী শিশু 27 ধারা মতো। থানায় মামলা না নিলে কোর্টে যাবেন, কোর্ট মামলা নিয়ে পুলিশকে নির্দেশ দিবে বা পুলিশকে মামলা নেওয়ার নির্দেশ দিবে। ধারা কত? 40। 41 ধারায় পড়া নাই বিচার ও আপিল। বিচার হবে ফৌজদারি কার্যবিধি বিধান মোতাবেক, আপিল হবে সংশ্লিষ্ট আদালতে অথবা এখতিয়ারধীন আদালতে। ধারা 41। 42-এ ফৌজদারি কার্যবিধির ব্যবহার, এটাতে পড়া নাই। 43-এ সাক্ষ্যগত মূল্য। সাক্ষ্যগত মূল্য বলতে কি বুঝাইছে? ওই যে আপনি তদন্তকালে যে মালামাল আটক করলেন 41-এ, সরি 33-এ ধারাগুলোতে, 1, 2, 3-এ, অথবা বিনা পণে তল্লাশি করে যে মালামাল আটক করলেন, এইগুলো আদালতে প্রডিউস করলে সাক্ষ্যগত মূল্য আছে। এই গেল 43। 44। 44-এ আপনি যে মালামালগুলো উদ্ধার করেছেন এইগুলো অপরাধের সাথে রিলেটেড কিনা। আপনি যে 10 ধারা ল্যাব গঠন করেছেন, এই ল্যাবে পাঠাবেন, পাঠিয়ে এক্সপার্টের ওপিনিয়ন নেবেন, বিশেষজ্ঞের মতামত নেবেন। যেটা হলো এই আইনে 44, সাক্ষ্য আইনে 45, এক্সপার্টের ওপিনিয়ন। আচ্ছা, ধারা বললাম কত? 44। তাহলে বিচারার্থে গ্রহণ, বিচারার্থে অভিযোগ কে করবে? পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী অথবা ভিকটিম। পুলিশ না নিলে কোর্টে যাবেন, কোর্ট থেকে নেওয়া যাবে। 41 তদন্ত বিচার, বিচার ও আপিল। 42 ফৌজদারি কার্যবিধি ব্যবহার। 43 সাক্ষ্যগত মূল্য। 44 বিশেষজ্ঞের ওপিনিয়ন। এবার আসেন 45, বিচারের সময়সীমা। শুধুমাত্র এমসিকিউর জন্য ধারাটা ইম্পর্টেন্ট, এটা রিটার্নে লাগবে না। প্রথমে বিচারের সময়সীমা পাবেন 180 দিন। এই টাইমে শেষ না হলে আরো 90 দিন। তাও শেষ না হলে ট্রাইব্যুনাল হাইকোর্টকে জানাবে। ধারা কত? 45, বিচারের সময়সীমা। তদন্তের সময়সীমা একটু শুনে দেখি। মনসুর ভাই, আসসালামু আলাইকুম স্যার। তদন্তের সময়সীমাটা বলেন, কোন ধারায় এবং কি কত সময় পাবেন? স্যার 32 ধারা হলো তদন্তের সময়সীমা। 90 কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পূর্ণ করতে হবে। যদি 90 কার্য দিবসের মধ্যে তদন্ত করতে পারে তাহলে সিনিয়র অফিসারের অনুমতি হিসাবে আরো 15 কার্য দিবসের মধ্যে সম্পূর্ণ করতে হবে। তারপরে বলছে যদি এই সময়ের মধ্যে তদন্ত সম্পূর্ণ না হয় তাহলে আদালতে প্রতিবেদন দাখিল করে আদালতের অনুমতি সাপেক্ষে 30 কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পূর্ণ করতে হবে। তাও যদি তদন্ত সম্পূর্ণ করা না যায় তাহলে ট্রাইব্যুনাল যুক্তিসঙ্গত তো সময় নির্ধারণ করতে পারবে। ধারা হলো Very 32 স্যার। সুন্দর হয়েছে। তাহলে আমরা বিচারের সময়সীমা পাচ্ছি এই 45 নম্বর ধারায়। ফার্স্ট টাইম পাবেন 180 দিন, পরবর্তীতে আরো পাবেন 90 দিন। আমলযোগ্যতা, এই ধারাটা কিন্তু সবসময় আমরা পড়ে আসছি প্রথম থেকেই, যে এই আইনে কগনিজেবল অফেন্স কোনগুলা, কোনগুলাতে পুলিশ সরাসরি মামলা নিতে পারে, কোনগুলাতে পুলিশ আবার বিনা মানে গ্রেপ্তার করতে পারে। ধারা 27। 27 ধারা বলছে আপনার গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো বেআইনিভাবে অনুপ্রবেশ করে হ্যাক করা, ধ্বংস করা, ক্ষতি করা,
ধারা 18, কম্পিউটারের ডিভাইসে প্রবেশ করে ধ্বংস করা। ধারা 19, কম্পিউটার প্রযুক্তি সফটওয়্যার বা কম্পিউটারের বিভিন্ন নেটওয়ার্কে প্রবেশ করা, ধ্বংস করা। ধারা 20, জুয়া খেলা। ধারা 21, জালিয়াতি করা। ধারা 22, প্রতারণা করা। ধারা 23, সাইবার অপরাধ। ধারা 25, হুমকি দেওয়া। এই অপরাধ, ধারার অপরাধগুলো আমলযোগ্য অপরাধ। এর মধ্যে কিছু আবার জামিনযোগ্য আছে, কিছু জামিন অযোগ্য আছে, আবার কিছু কম্পাউন্ডেবল আছে, যোগ্য, আদালতের অনুমতি না আপোষ করা যায় এগুলো আবার। ধারা 46, 47 ধারায় বলছে বাজেয়াপ্ত। এই বাজেয়াপ্তর সিস্টেমটা অ্যাজ লাইক অ্যাজ মাদকদ্রব্য আইন। মাদকদ্রব্য আইনের 26 ধারা ঠিক এরকমই। এখানে বলছে যে যেগুলো অপরাধের সাথে সরাসরি রিলেটেড সেগুলো বাজেয়াপ্ত করতে পারবেন। বাজেয়াপ্ত জিনিসটা কি, এটা তো বুঝতে হবে আবার। বাজেয়াপ্ত মানে অপরাধ প্রমাণ হলে সেটা ডিরেক্ট ভ্যারিশ রাষ্ট্রের অনুকূলে অথবা ভিক্টিমের অনুকূলে, সেটা আপিল ছাড়া আর ফেরত পাওয়ার সুযোগ নাই। আর যেগুলো অপরাধের সাথে জড়িত নয় সেগুলো বাজেয়াপ্ত করা যাবে না। আর যে আবার এই 47-3 এসে বলছে সেটা অপরাধের সাথে যদি ভালো যন্ত্রাংশ থাকে তাহলে অপরাধের সাথে আনতে গিয়ে ভালোটা আপনি নিয়ে আসতে পারবেন। যেন মাদকে এরকমটা আছে। আর একটা বিষয় হলো সরকারি কম্পিউটারে বা সরকারি যদি মালামাল হয় সেটা কিন্তু বাজেয়াপ্ত করা যাবে না। উল্লেখ করবেন তবে সরকারি কাজে ব্যবহার হবে। ধারা 47। তাহলে ধারার সংক্ষিপ্ত কথা হলো যে অপরাধের সাথে যেগুলো জড়িত সেগুলো সরাসরি বাজেয়াপ্ত, যেগুলো অপরাধ নয় সেগুলো বাজেয়াপ্ত করা যাবে না। কিন্তু অপরাধের সাথে যদি ভালো মাল থাকে, এই অপরাধের সাথে থাকার কারণে সেগুলো বাজেয়াপ্ত হয়ে যাবে, তবে সরকারিটা বাজেয়াপ্ত হবে না। ধারা 47। তাহলে আমরা তদন্ত করার ক্ষমতা বা তদন্তকারী দল গঠন ধারা 31, সময়সীমা 32, ক্ষমতা 33, পরোয়ানামূলক তল্লাশি 34, বিনা পরোয়ানায় তল্লাশি 35, তথ্য সংগ্রহণ 36, কম্পিউটার স্বাভাবিক কার্য ব্যাহত করা যাবে না 37, সেবা সরি তদন্তের সহায়তা নেওয়া যাবে 38, গোপনীয়তা ভঙ্গ করা যাবে না 39, বিচারার্থে গ্রহণ 40, বিচার ও আপিল 41, ফৌজদারি কার্য ব্যবহার 42, সাক্ষ্যগত মূল্য 43 এবং বিশেষজ্ঞের মাধ্যমে 44। 45-এ বলছে তো বিচারের সময়সীমা 180 দিন, অন্যথায় 90 দিন। অপরাধের আমলযোগ্যতা ধারা 46 এবং বাজেয়াপ্ত ধারা 47। 48 হলো শেষ ধারা, এরপর আর পড়া লাগবে না। এই ধারাটাও কিন্তু কোনো কোনো কাজে লাগতে পারে। ধারায় লিখছে এই আইনের তদন্ত বিচার করতে গিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া যাবে। তার মানে হচ্ছে বিদেশেরও কোনো প্রযুক্তি ব্যবহার করা প্রয়োজন হলে বা আইটি বিশেষজ্ঞ হলে আপনি নিতে পারবেন সহযোগিতা। ধারা কত? 48। তাহলে এই 48 ধারার মধ্য দিয়ে সাইবার আইনের সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025, 25 নম্বর, 21শে মে 2025 কার্যক্রম শেষ। আমরা কিন্তু চেষ্টা করেছি অনেক এক্সাম্পল দিয়ে ধারাটা আইনটা মুখস্থ করানোর জন্য, আইনটা মাথায় সেট আপ করার জন্য। যদি ইনশাল্লাহ ব্যবহার করা যায় সেক্ষেত্রে ভালো। সাইবার সুরক্ষার সাথে পিআরবি ব্যবহার করা যাবে কি না, দণ্ডের ক্ষেত্রে দেওয়া যাবে না, তবে তদন্তের ক্ষেত্রে গিয়ে দেওয়া যাবে। যেমন সাইবারের তদন্তের কথা বলছে, তদন্তকারী ক্ষমতা, এখানে 33 ধারা আছে, চাইলে আপনি 156 ধারা ব্যবহার করতে পারেন। এখানে তল্লাশি আছে বিনা পরোয়ানায় বা পরোয়ানায়, এখানে 280 ব্যবহার করতে পারেন। এই দুইটা ধারা একটু ইনক্লুডেড, আরগুলো তো লাগবে না। আবার হয়তো যে আসামে বাড়িঘর ভাঙচুর তদন্ত করার ক্ষেত্রে 102, সিআরপিসির 103 এগুলো ব্যবহার করতে পারবেন। তো ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন এই অংশে, এসব বলেন।
স্যার আসসালামু আলাইকুম স্যার। আর মেহেদি একটা ফোন দিয়েন, হ্যাঁ এরপর একটা ফোন দিয়েন মেহেদি। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছিল যে আমার একটা ব্যক্তিগত ফোন আহ, নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পরে আমি মোবাইল মেকারের কাছে ওটা সারার জন্য দিই। সে মোবাইলটা সেরে তার আমার যে মোবাইলের ভিতরে যে সব আনুষঙ্গিক যেসব মানে ব্যক্তিগত যেসব ছবি ছিল, বিভিন্ন তথ্য ছিল, সেটা উনি নিয়ে ওনার কাছে নিয়ে সে আবার ওনার আইডিতে বা বিভিন্ন ফেসবুকে পোস্ট করতেছে। স্যার এটা কত দ্বারা অপরাধ? এটা হলো 17 ধারা, বড় ধরনের অপরাধ, এটা আমলযোগ্য। 17 ধারা। আর যদি এটা ব্ল্যাকমেইল করে তাহলে আপনার সাথে 25 ধারা হবে, 25 আর 17। আর যদি কেউ সহায়তা করে তার সাথে আবার সহায়তার ধারা আছে, 27, এগুলো অ্যাডজাস্ট হবে। এক বন্ধু লিখছে 36 ধারা, তথ্য সংরক্ষণ। মানে এই আইনে যে তদন্ত করে যে সমস্ত আলামত পাইলেন, বিচার করার সময় বা তদন্ত করার সময় এটা তো কোর্টে লাগবে। যার কারণে এটা সংরক্ষণ করে রাখবেন, সংরক্ষণ ল্যাবে করবেন বা সুনির্দিষ্ট আদালতের নির্দেশে যেখানে দরকার সেখানে করবেন। আরিফ বলেন, আরিফ কই হাত তুলছে থেকে? আচ্ছা, এখানে হাত তুলছেন কে? অপ্পো, এই নাম লেখেন না কেন? বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার সাইবার অপরাধ কাকে বলে আইলে কি স্যার 23 সংজ্ঞা লিখে 23 দ্বারা দিব স্যার, না কোন দ্বারা দিব স্যার?